কারণ পরিচয়টা না থাকলে হয় কি, দেখা গেলো পথের মধ্যে যদিও এক দুইবার দেখায় আপনাকে আমি মনেও রাখতে পারবো না, এটাও সত্য। তা দু চারজনকে মনে রাখার তো একটা সুযোগ থাকে তো। আচ্ছা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন শুরু করছি আর কি মানে পর্যায়ক্রমে। সো ডিফারেন্সিয়েশনের অনেক কিছুই আপনারা জানেন, আমি আশা করি যে নর্মাল ফর্মুলাগুলো তো অবশ্যই আপনারা জানেন, বা যদি যারা কেউ না জানেন তারা ফর্মুলাগুলো একটু আবার দেখে নেবেন। ddx of sin x, ddx of cos x equals to কি, তারপর ddx of x to the power n ইত্যাদি যে ফর্মুলাগুলো আছে, or ddx of sin inverse x, cos inverse x, ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো যদি আগে থেকে জানেন ভালো, যদি না জেনে যদি কারো মধ্যে কোনো ধরনের কমতি থাকে জানার মধ্যে, তাহলে আপনাদেরকে একটু নতুন করে আবার জানতে হবে। হ্যাঁ, একটু মনে আবার দেখতে হবে ফর্মুলাগুলো। এবং আপনারা নিশ্চয়ই এটা জানেন যে আমরা ডিফারেন্সিয়েশনের যত ফর্মুলা আছে ডিফারেন্সিয়েশনের সবকিছুর উৎস কিন্তু একটা জায়গাতে। সবকিছুর উৎস কিন্তু একটা জায়গাতে। সেই জায়গাটা কোথায়? যে সেই জায়গাটা হচ্ছে, আমরা এই সূত্রটার সাথে আশা করি আপনারা কম বেশি আমরা সবাই পরিচিত, যে ddx of y which equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। ডিফারেন্সিয়েশনের যত ফর্মুলা আছে ডিফারেন্সিয়েশনের সব ফর্মুলার উৎস কিন্তু হচ্ছে এটা, সব ফর্মুলাগুলোর উৎস হচ্ছে এটা। হ্যাঁ, যে আপনারা নিশ্চয়ই আপনারা উচ্চ মাধ্যমিকে পড়ে আসছেন যে মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ, যারা বাংলা মিডিয়ামে পড়ে আসছেন মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ, আর যারা ইংলিশ ভার্সনের আছেন তাদের জন্য বলছি যে ডিফারেন্সিয়েশন বাই ডেফিনিশন, বাই ইউজিং ডেফিনিশন। ঠিক আছে, ডেফিনিশনের সাহায্য নিয়ে যে ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে এই ফর্মুলাটা। সো ডিফারেন্সিয়েশনের ডেফিনিশনটাই হচ্ছে এটা, যে কোনো একটা ফাংশন যদি y ইকুয়ালস টু f of x হয় তাকে ডিফারেন্সিয়েট করার ফর্মুলা ওয়ান অনলি দিস, একমাত্র ফর্মুলা। এবং আমরা যত ফর্মুলা জানি সব হচ্ছে ঘুরে ফিরে এখান থেকে আসছে, হয়তো কোনোটা ডিরেক্টলি এখান থেকে আসছে, কোনোটা ইনডিরেক্টলি আসছে। ঠিক আছে, এবং আপনার নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমি বিলিভ করি যে সাইন কে ডিফারেন্সিয়েট করলে যে কজ হয়, অথবা ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল ই টু দ্য পাওয়ার এক্স হয়, এই ফর্মুলাগুলা এটার সাহায্য প্রমাণ করে আসছে, তাই না? পরীক্ষা আসতো আমাদের সময় অবশ্যই আসতো, একটা আসতো। এখন তো সৃজনশীলে, আপনারা কি সৃজনশীল কিনা ম্যাথামেটিক্স তোমরা ক্রিয়েটিভ করে আসছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আজ আপনারা ক্রিয়েটিভ জেনারেশন। আমরা আগের আপনাদের ক্রিয়েটিভ ছিল না, তো আমাদের কোশ্চেনটাই ক্রিয়েটিভ হতো, মানে হুবহু আসতো না, বেশিরভাগ সময় ঘুরে পেঁচে এই কোশ্চেন। সো এই ফর্মুলাগুলোর সাহায্যে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, আপনারা নরমাল যে ফাংশন যেগুলো আছে সেগুলো কিন্তু জানেন। ঠিক আছে, তো এখন যেমন এই ধরনের ফাংশন যদি হয়, ফর এক্সাম্পল আপনারা নিশ্চয়ই ফর্মুলাটার সাথে পরিচিত হয়তো বা, যে ddx of sin inverse x equals to 1 by square root of 1 minus x, তাই না? যে sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে হয় কি 1 by square root of 1 minus x square। তাহলে দেখেন এই ফর্মুলা কিন্তু কোন সূত্র থেকে আসছে? এই সূত্র থেকে আসছে, মানে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা এখান থেকে আসছে। ওকে, তাহলে জাস্ট আমি একটা জাস্ট মনে করানোর জন্য জাস্ট এই যে যেটা লিখেছি সেটি একটা একটু দেখাতে চাই, আমি এখানে বেশি সময় নষ্ট করব না। ঠিক আছে, এখানে সময় নষ্ট করবো না, আমি যাবো যেগুলো হয়তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে লেভেলের ইয়েগুলো কম ছিল বা তার থেকে একটু আপার লেভেলের ওগুলোর দিকে আমরা যাব। যেমন এটাকে যদি আপনি ইয়ে করতে চান, তাহলে আমরা ফাংশনটাকে এখানে যাকে ডিফারেন্সিয়েট করতে চাই কাকে? সাইন ইনভার্স এক্স কে। তাহলে আমার ফাংশনটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। আমরা ধরে নিচ্ছি সে let y equals to f of x and which equals to sin inverse x। তাহলে according to this formula of dy dx, যদিও জেনুইন শব্দটা হচ্ছে ddx of y, বাট আমরা অভ্যস্ত হয়ে গেছি dy dx বলতে বলতে, বাট শব্দটা এটা কিন্তু হচ্ছে কি ddx of y। তাহলে দেখেন এই ফর্মুলাটার দিকে তাকালে আমাদের এখানে ফর্মুলাতে কি আছে? রাইট হ্যান্ড সাইডে the limit h tends to 0 f of x plus h minus f of x divided by h।
f of x তো হচ্ছে যাকে আমরা ডিফারেন্সিয়েট করব সে আছে, সো উই হ্যাভ টু ক্যালকুলেট f of x plus h, রাইট? কারণ এটা লাগবে আমার ফর্মুলাটাতে। সো আমরা f of x যদি দেওয়া থাকে নিশ্চয়ই আমরা জানি f of x plus h বের করা যায়। f of x plus h তাহলে কি হবে? sin inverse x plus h. sin inverse x plus, কারণ x টা কার মাধ্যমে রিপ্লেস হবে? x plus h এর মাধ্যমে X রিপ্লেস plus হবে, h এর মাধ্যমে রিপ্লেস হবে। ওকে, তাহলে দেখেন এখানে আমরা যদি একটা কাজ করি যে এই জায়গাটা থেকে জাস্ট প্রথম যে লাইনটা আছে আমার, এই প্রথম লাইনটা থেকে কি আমরা এখানে ইয়ে লিখতে পারবো না যে x equals to sin y? Is it possible to write x equals to sin y যে এখান থেকে? হ্যাঁ, লেখা যায়, লেখা যায়। মানে x sin inverse সাইড চেঞ্জ করলে কি sin হয়ে যাবে না? যে y equals to যদি sin inverse x হয় তাহলে কি হবে? আপনার x সমান হবে হচ্ছে sin y। ওকে, বুঝতে পেরেছেন কি এটা কিভাবে আসছে? Yes, sir. তাহলে দেখেন আমরা y কে ধরেছিলাম sin inverse x, তাহলে আমরা যদি একটা কাজ করি এটাকে যদি ধরে নেই দিস ইজ আওয়ার ইকুয়েশন 1 ফর এক্সাম্পল, ইকুয়েশন 1। আচ্ছা একটু দাঁড়ান, আমি ইকুয়েশনগুলো একটু চেঞ্জ করছি, একটু পরে লিখছি, এটা সৌন্দর্যের জন্য আর কি। এটা একটু পরে লিখছি। আমরা একটা কাজ করছি কি যে এটাকে ধরে নিচ্ছে আমাদের ইকুয়েশন 1, যে y equals to sin inverse x, যেটা হচ্ছে আমার ইকুয়েশন 1, আর এটাকে ধরে নিচ্ছি আমরা ইকুয়েশন 2। তবে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস, এটাকে ইকুয়েশন 2 না ধরে একটু ধরতে হবে একটা জিনিস নতুন করে। যেমন আমরা দেখেন sin inverse x কে আমরা কি ধরেছিলাম y, তাহলে আমরা কি চাইলে যে sin inverse যে x plus h তাকে অন্য একটা ভেরিয়েবলের মাধ্যমে তো চাইলে রিপ্লেস করতে পারবো, তাই না? যে আমরা যদি এগেইন লেট sin inverse x plus h যেটা পেয়েছি, যেমন দেখেন sin inverse x কে আমরা y ধরেছি, তাহলে sin inverse x plus h যেটা আছে তাকে আমরা ধরে নিচ্ছি সে y plus k। আমি জাস্ট একটা জিনিস নতুন টার্ম ধরে নিলাম। ওকে, তাহলে দেখেন এটা যদি হয় এবং এটা যেটা ধরেছি তাকে বলছি আমরা ইকুয়েশন 2, তাহলে sin inverse x plus h যদি হয় y plus k, তাহলে এখান থেকে দেখেন তো এরকম লেখা যাবে কিনা যে x plus h equals to sin inverse y plus k, sin y plus k। কারণ sin inverse টা সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়? sin হয়ে যায় না? জি স্যার। এবং এটাকে আমরা বলছি ইকুয়েশন 3। আর ইকুয়েশন 1 থেকে আমরা যেটা পাচ্ছিলাম যে ফ্রম 1, ইকুয়েশন 1 থেকে নিশ্চয়ই এটা লেখা যায় যে x equals to sin y, তাই না? যে y equals to যদি sin inverse x হয় তাহলে x equals to কি sin y না? জি স্যার। ধরে নিচ্ছি দিস ইজ আওয়ার ইকুয়েশন 4। তাহলে আমরা কয়টা ইকুয়েশন এখানে পেলাম? চারটা। আচ্ছা, চারটা ইকুয়েশন পেয়েছি আমরা। এখন আমরা যদি একটা কাজ করি ইকুয়েশন 3 থেকে যদি 4 কে সাবট্রাক্ট করি, আমরা এখানে একটু ক্যালকুলেশনটা একটু এভাবে করব যে ইকুয়েশন 3 থেকে 4 কে সাবট্রাক্ট করব আর ইকুয়েশন 1 থেকে 2 কে সাবট্রাক্ট করব, আর ইকুয়েশন 2 থেকে 1 কে সাবট্রাক্ট করব। এরকম তাহলে দেখেন একটা জিনিস আসবে আমার, কেন করছি একটু পরেই দেখবেন। যে আমরা যদি ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 কে সাবট্রাক্ট করি, ইকুয়েশন 2 কোনটা? ইকুয়েশন 2 হচ্ছে এটা, তাই না? x plus h equal to y plus k. দেখেন ইকুয়েশন 2 হচ্ছে আমার এটা, আর ইকুয়েশন 1 হচ্ছে y equals to sin inverse x, তাই না? তাহলে দেখেন y ইকুয়েশন 2 থেকে যখন সাবট্রাক্ট করব তাহলে এরকম লেখা যাবে কিনা দেখেন তো, minus y which equals to sin inverse x plus h minus sin inverse x লেখা যাবে কি? যে ইকুয়েশন 2 থেকে 1 কে সাবট্রাক্ট করেছি। ওকে, আচ্ছা তাহলে দেখেন তো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে কি থাকে? সিম্পলি k, আর রাইট হ্যান্ড সাইডে থাকে হচ্ছে sin inverse x plus h minus sin inverse x, এটা পেলাম। এখন ইকুয়েশন 2 থেকে তো আমরা 1 কে সাবট্রাক্ট করছি, এখন ইকুয়েশন 3 থেকে যদি ইকুয়েশন 4 কে সাবট্রাক্ট করি,
তাহলে 4 এর এদিকে আছে কি x প্লাস h, তাহলে x প্লাস h থেকে x যদি সাবট্রাক্ট করি, আমি এটা ভেঙেই দিচ্ছি, মাইনাস x sin y প্লাস k মাইনাস sin y। তাহলে দেখেন এখানে কি থাকবে, লেফট হ্যান্ড সাইডে h থাকবে না, সিম্পলি x x ক্যান্সেল হয়ে জি স্যার রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে sin y প্লাস k মাইনাস sin y। কেন লিখেছি এটা, এই জাস্ট এখন ফর্মুলাটা লিখলে দেখবেন মনে করে কেন করেছি এই কাজগুলা। যেন আমরা ডেফিনেশন থেকে আমরা সূত্র কি জানি, যে dy ddx of y equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h, তাই না? এই ফর্মুলাটা আমরা জানি বাই ডেফিনেশন। তাহলে দেখেন আমার এই প্রবলেমের জন্য, আমার এই প্রবলেমে f of x plus, আমি একটু লাইন এদিকে নিয়ে আসতেছি, হ্যাঁ, লিমিট h tends to 0, আমার এই প্রবলেমে f of x plus h এর ভ্যালু কি sin ইনভার্স x plus h কিনা বলেন তো? হ্যাঁ মাইনাস f of x টা কি ছিল, ফাংশনটা sin ইনভার্স x, যাকে ডিফারেন্সিয়েট করতে চাই, নিচেতে h যা আছে তা। তাহলে এখন দেখেন উপরে যে টার্মটা আছে, উপরে যে অংশটা আমরা পেয়েছি মাত্র, এটার জায়গাতে কি চাইলে কে বসাতে পারবো কিনা দেখেন তো, sin ইনভার্স x plus h মাইনাস sin ইনভার্স x সমান কে পেয়েছি না কিছুক্ষণ আগে? জি স্যার আবার নিচে কি আছে, h, নিচে h এর জায়গাতে কি sin y plus k মাইনাস sin y লেখা যাবে কি? এই যে h সমান আমরা জানি sin y plus k মাইনাস sin y। তাহলে এখন এই দুইটা ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, এটা বসানো ছাড়া আমরা সূত্র করতে পারবো না, কারণ sin ইনভার্স c মানে sin ইনভার্স d এর আমরা সূত্র জানি না, সেজন্য। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে লিমিট h tends to 0, আমরা কিছুক্ষণ আগে উপরের অংশটার ভ্যালু পেয়েছিলাম k, আর নিচের অংশটার ভ্যালু পেয়েছি sin y plus k minus sin y। বুঝতে পেরেছেন কি এ পর্যন্ত? জি স্যার আচ্ছা, যদি বুঝতে পারেন, এখন sin c minus sin d সূত্র কি জানেন? sin c minus sin d 2 cos c plus d by 2 cos sin c minus d by 2। আচ্ছা, গুড। যে k তো কনস্ট্যান্ট থাকুক, sin c minus sin d সূত্র হচ্ছে 2 cos c plus d by 2, তাহলে c যদি হয় y plus k আর d হচ্ছে কি y, তাহলে জিনিসটা এরকম নিশ্চয়ই এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাই না? তাহলে দেখেন তো এই দুইটাকে যোগ করলে কি 2y plus k divided by 2 হয় কিনা? 2 cos c plus d by 2 হচ্ছে, তারপর হচ্ছে sin c minus d by 2, তাহলে c minus d, c হচ্ছে কি আপনার y plus k minus y যদি হয় তাহলে থাকবে কি সিম্পলি k by 2। k by 2 যে সূত্রটা অ্যাপ্লাই করেছি সূত্রটা হচ্ছে এটা, যারা বুঝতে পারছেন না, sin c minus sin d which equals to 2 cos c plus d by 2, আমার এটা বরাবরের স্বভাব লাইন শেষ করতে না পারা, c minus d by 2, ওকে? এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করছি, লিমিট h tends to 0। দেখেন এখন কি চাইলে এই জিনিসটাকে এভাবে রিলেট করা যাবে কিনা, যে আমরা এটাকে চাইলে এরকম লিখতে পারবো কিনা, দেখেন তো, যে এই 2টাকে যদি উপরে নিয়ে যেরকম লেখা যাবে নিশ্চয়ই, যে k by 2 divided by sin k by 2 into 1 by cos y plus k by 2। Is it possible to write? স্যার এর তো একটা বাড়তি আসতেছে, ওটা কি করব? Sorry? k by 2 যে আমি লিখলাম ওটা তো সমাধান করা লাগবে না, ওটা তো বাড়তি লিখলাম। কোনটা বাড়তি লিখেছি? স্যার নিচে যে কেন এই যে এখানে একটা 2 ছিল, না ঠিক আছে, না না sir, ঠিক আছে, উপরে তো কি একটা ছিল, k ছিল আর হ্যাঁ নিচে ঠিক একটা আছে, 2 ছিল, আমরা এটাকে k by 2 লিখতে পারি, রাইট? হ্যাঁ স্যার নিচে sin k by 2 sin k by 2, এই যে cos, এটাকে আংশিক ভগ্নাংশে যদি ভাঙেন, এই যে 2y by 2 plus k by 2, তাহলে 2y by 2 কাটলে কি y থাকে plus k by 2, আপনি লসাগু নেন এখানে 2y plus k আসবে উপরে, হ্যাঁ? স্যার ঠিক আছে, আমি উপরে কেটা বাদ দিয়ে দিছিলাম। আচ্ছা, এখন আপনারা নিশ্চয়ই এটা নিশ্চয়ই জানেন যে এই যে আমি এটা আগেও বলেছি, গত ক্লাসে বলেছিলাম মনে হয়, আমার যদি ভুল না হয়ে থাকে, এই ধরনের কথা কি আপনাদের ক্লাসে বলেছিলাম একটা সূত্র নিয়ে, যে লিমিট h tends to 0 sin h by h
ইকুয়ালস টু 1 বলছিলাম। স্যার এটা তো আমরা ইয়েতে পড়ছি, এইচএসসি তে পড়ছি স্যার। আমি কি গত ক্লাসে বলছিলাম কিনা, আপনাদের ক্লাসে বলছিলাম? না না স্যার, স্যার, লিমিটের অঙ্ক এর আগে করা হয়নি স্যার। আচ্ছা, লিমিটে এই যে এটা সমান সূত্র 1, কিন্তু 1 কেন হয় সেটা কি জানেন? 1 কেন হয় সেটা জানেন? না plus স্যার। আচ্ছা, তো জানা উচিত যে কেন 1 হচ্ছে। হ্যাঁ, এটা অন্য ভ্যালু কেন আসছে না? কারণ এটা 1 হওয়ার কারণ হচ্ছে একমাত্র কারণ যেটা, যে এখানে লিমিট h টেন্ডস টু 0, তাহলে h এর ভ্যালুটা কি ভেরি নিয়ারেস্ট টু 0, রাইট? h এর ভ্যালু হচ্ছে খুবই 0-র খুবই কাছাকাছি একটা সংখ্যা। এখানে আপনাদের মনে আছে কিনা, ফিজিক্সে আপনারা পড়েছেন ডেল্টা থিটার ক্ষেত্রে সাইন ডেল্টা থিটা যে কথা, ডেল্টা থিটা একই কথা ইয়েস স্যার। পড়েছেন কিনা আমি জানি না, যে সাইন ডেল্টা থিটা যে কথা, সিম্পলি ডেল্টা থিটা একই কথা। কারণ অ্যাঙ্গেল যদি খুব ছোট হয়, সাইন থিটা আর থিটার মধ্যে কোনো পার্থক্য নেই। অ্যাঙ্গেল যদি খুব ছোট জি স্যার। হয়, সাইন থিটা যে কথা, থিটা একই কথা। তাহলে এখন আসেন, h যদি 0-র খুবই কাছাকাছি একটা সংখ্যা হয়, তার মানে কি ভেরি স্মল নাম্বার, রাইট? ইয়েস স্যার। h ভেরি স্মল নাম্বার, তাহলে সাইন h যে কথা, h একই কথা হওয়া উচিত। ইয়েস স্যার। তাহলে Yes, সাইন sir. h এর জায়গাতে যদি h হয়, তাহলে h বাই h কত হবে রেজাল্টটা? 0 by 0 is to 1. 0 বাই 0 মানে 1 স্যার। h বাই h, না স্যার, One, 1 আছে। h 0 বাই to h 1. মানে কি 1 আসবে না? অ্যাঙ্গেল যেহেতু খুবই ছোট, আপনি বিশ্বাস না হলে ক্যালকুলেটর চেপে দেখতে না, পারেন যে সাইন 0.001 ডিগ্রি কত আসে, দেখুন তারই একটা কাছাকাছি সংখ্যাই আসবে। অ্যাঙ্গেল খুব ছোট হলে অ্যাঙ্গেল মানে সাইন ওই থিটা, সাইন থিটা আর থিটার মধ্যে কোনো পার্থক্য নেই। তো যার কারণে এই রেজাল্টটা হয় 1। হ্যাঁ, যেমন এই সূত্রটা কিন্তু এটার ক্ষেত্রে আবার অ্যাপ্লিকেবল হবে না। লিমিট h টেন্ডস টু 0 যদি কখনো এরকম থাকে 1/h ডিভাইড বাই 1/h, এটা কিন্তু কখনোই হবে না। হ্যাঁ, এটার ভ্যালু 0 আসবে। মানে এটা কেন হবে না? কারণ এটার ক্ষেত্রে তখন এই 1/h চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে হবে 1/h উপরে গেলে কি h হয়ে যায় না? h এর ভ্যালু Yes, sir. 0 হলে পুরোটাই 0। কেন Exactly. চিন্তা করতে পারছেন না? চিন্তা করতে পারছেন না এই জন্য অনেকে একটা ভুল জানে যে এখানে অ্যাঙ্গেল যা ভাগ যদি এটা দিয়ে থাকে তাহলেই 1। অনেকে এই জিনিসটা ভুল জানে। হ্যাঁ, কারণ দেখেন এখানে অ্যাঙ্গেল যদি 0-র খুবই কাছাকাছি সংখ্যা হয়, তাহলে সাইন 1/h কি আনডিফাইন্ড হয়ে যাবে না? Yes, sir. 1/0 মানে কি আনডিফাইন্ড? সেক্ষেত্রে তো 0 তো Yes, ইয়ে তো হচ্ছে না, তাই না? তাহলে Yes, sir. সেক্ষেত্রে কিন্তু সে ভ্যালিড না। ওকে, সে কিন্তু ভ্যালিড না, তো সেই জন্য এটা 0 হয়। তাহলে এবার আসেন, এখন প্রশ্ন হচ্ছে স্যার সাইন লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই h ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে এটা হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা যে লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 h বাই সাইন h সমান কি 1 হওয়ার পসিবিলিটি আছে কিনা? হ্যাঁ স্যার, আছে স্যার। জি স্যার, 1। কেন 1 হবে? কারণ h যদি 0-র খুব কাছাকাছি সংখ্যা হয়, সাইন h আর h এর মধ্যে পার্থক্য নেই, তাহলে h বাই h মানে কি 1। তার মানে কি One, সাইন yes. h বাই h এর ক্ষেত্রে যদি 1 হয়, h বাই সাইন h এর ক্ষেত্রে কি রেজাল্ট কি 1 হবে। 1, রাইট? আমি একটা জিনিস এখানে লিখতে একটু আনফরচুনেটলি একটু আমি ভুল লিখে ফেলছি একটা কাজে, একটা জায়গাতে একটু ভুল লিখে ফেলছি। যেমন দেখেন আমার ফর্মুলাটাতে যখন আমি করছিলাম, এখানে আমার মনে হয়ে গেল, যেমন আমার এই পর্যন্ত কিন্তু h নামক টার্ম ছিল, h নামক টার্ম ছিল না? এই পর্যন্ত কিন্তু sin x প্লাস h আছে, তো পরবর্তীতে h টা কার মাধ্যমে রিপ্লেস হয়ে গেছে বাই k না? জি স্যার, কে মত তাহলে লিমিটটা কি h এর থাকবে না, নাকি লিমিট হয়ে যাবে কে? k এর লিমিট হবে না? এটা জি স্যার। k এর লিমিট, সেই h কে k বানানো যেহেতু সহজ, ইরেজ করা লাগছে না। ঠিক আছে, আর এটার একটা লজিক্যাল দেখেন, আবার এটা আবার ভাইবেন না যে স্যার আপনি এখানে ইয়া করছেন যে h সরে গিয়ে k চলে আসছে, কারণ এটা হচ্ছে কি যখন h টেন্ডস টু 0 তখন k টেন্ডস টু 0ই হবে। h যদি 0-র কাছাকাছি সংখ্যা হয়, তাহলে কেও কি 0-র কাছাকাছি সংখ্যাই হবে। তাহলে এখন দেখেন তো আমরা কি চাই, আর আপনারা নিশ্চয়ই জানেন যে লিমিট সব সময় গুণের সূত্র, যোগের সূত্র, বিয়োগের সূত্র মেনে চলে। যে দুইটা ফাংশনের গুণফলের সামনে যদি লিমিট থাকে, তাহলে তাদেরকে আলাদা আলাদা লিমিট চিন্তা করা যায় কি? জি স্যার। আচ্ছা, তাদেরকে আলাদা আলাদা লিমিট দেওয়া যায়, কারণ লিমিট গুণের সূত্র, যোগের সূত্র, বিয়োগের সূত্র এগুলো মেনে চলে।
তাহলে এখানে চাইলে আমরা লিখতে পারবো যে লিমিট k tends to 0 k/2 divided by sin k/2 into limit k tends to 0 1 by cos y plus k/2। এখন প্রথমটার ভ্যালু কি জানি আমরা 1, প্রথমটার ভ্যালু কি 1 না দেখেন তো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। जी सर 1 জি স্যার কে যদি খুব জিরোর কাছাকাছি সংখ্যা হয় তাহলে কি এটার ভ্যালু কি অ্যাঙ্গেল যেটা থাকবে সেটাই আসবে না, রেজাল্টটা k/2 এ আসবে না। k/2 আচ্ছা। মানে কি 1, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1 ইনটু এখানে যদি কে লিমিটটা বসান তাহলে দেখেন তো এটা কি কি থাকে 1 by cos y. cos y। আচ্ছা 1 by cos y, ওকে ফাইন। তাহলে এটাকে আবার স্কয়ার রুট অফ 1 মাইনাস sin স্কয়ার y লেখা যাবে, দেখেন তো লেখা যাবে কি? আচ্ছা যায় এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, सर स्क्वायर तो नहीं হয় सर তাহলে রুট 1 এই স্কয়ার রুট দিস স্কয়ার রুট অফ থিটা জি স্যার লেখা যায় স্যার। cos স্কয়ার y সমান এটা তো লিখতে পারবেন আপনি 1 মাইনাস sin স্কয়ার y যারা বলছেন রুট, তাহলে cos y সমান কি স্কয়ার রুট অফ লেখা যাবে না এটা? জি স্যার জি স্যার। এখন তো কনফিউশন থাকার কথা না। তাহলে এখন দেখেন আমরা এই যে একটু যারা খাতায় লিখে করেছেন দেখেন তো শুরুর দিকে আমরা y সমান কি ধরেছিলাম sin ইনভার্স x, তাহলে x সমান কি sin y পেয়েছিলাম কিনা বলেন? জি স্যার তাহলে sin y এর জায়গাতে কি বসাতে পারবো চাইলে x বসাতে পারবো, রাইট? তাহলে কি স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার হয় কিনা? সিন্স আমরা যেহেতু আগে পেয়েছি যে x ইকুয়ালস টু sin y, তাহলে x sin y এর জায়গাতে আপনি x বসান তাহলে কি 1 বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার আসে কিনা? আসছে কি? বুঝতে পেরেছেন যে কোত্থেকে আনছি হঠাৎ করে কি হয়ে যেতে পারে? এই যে আমরা এটা লিখেছিলাম না স্যার 4 নাম্বার 4 নাম্বার ইকুয়েশনটা, 4 নাম্বার ইকুয়েশনটাতে লিখি না এটা জি Yes, স্যার sir. যে ইকুয়েশন 4 x ইকুয়ালস টু sin y, তাহলে sin y এর জায়গাতে আমরা x বসাতে পারবো। তাহলে আমার দেখেন আমরা তো এটাই জানি যে sin ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে কি হয়। এখন আপনাদের মনে কি কখনো এই প্রশ্ন আসছে কিনা যে আসলে এই সূত্রগুলো কি বিভিন্ন, যেন আমরা জানি ক্যালকুলাস কে আবিষ্কার করেছেন, ক্যালকুলাস কে আবিষ্কার করেছেন জানেন আপনারা? আর নিউটন। স্যার আইজ্যাক নিউটন, তাই না? यस सर। স্যার আইজ্যাক নিউটন, আর নিউটন স্যার করেছেন, স্যার নিউটন করেছেন। আমি উল্টাপাল্টা নিউটন লিখেছি না? ওনার পুরাই মাথা নষ্ট ছিল, সবগুলাতে ফর্মুলা দিয়ে রাখছে। না উনি ফর্মুলা সবগুলো দেন, উনি ফর্মুলা একটা দিয়েছেন, ক্যালকুলাসের ফর্মুলা উনি একটাই দিয়েছেন নিউটন। ওনার তো ফিজিক্সেও আছে, তারপরে হচ্ছে এতেও আছে, সবগুলাতেই ওনার ইয়ে আছে। যেমন এটা নিয়ে একটা দ্বিমত আছে, হ্যাঁ, লেবনেটস এবং নিউটন। লেবনেটস হচ্ছে উনি আরেকজন ম্যাথামেটিশিয়ান, আর নিউটন তো উনি ম্যাথামেটিশিয়ান, যদিও ফিজিক্সের তুলনায় ওনার ম্যাথামেটিক্সের অবদান বেশি। হ্যাঁ, তো এই দুজনের নিয়ে একটা মতভেদ আছে, যে কেউ বলেন নিউটন আবিষ্কার করেছেন ক্যালকুলাস, কেউ বলছেন লিবনিজ আবিষ্কার করেছেন ক্যালকুলাস। যদিও বাই বুক বা বাই রুল যদি বলেন তাহলে নিউটন স্বীকৃত, ওনাটা স্বীকৃত যে উনি আবিষ্কার করেছেন। বাট আমার মতো মানে আমরা যারা গণিতের ছাত্র আমরা দুজনকে স্বীকার করি যে ক্যালকুলাসে দুজনেরই অবদান অনেক, এবং এটার হিস্ট্রিটা হচ্ছে এরকম যে নিউটন এবং লেবনিজ খুবই কাছাকাছি সময়েই ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন, কিন্তু কার জানি ঘুম পাচ্ছে। সো এখন এই দুজনের মধ্যে নিউটন ছিলেন তখন রয়্যাল একাডেমি অফ সায়েন্সের প্রেসিডেন্ট, চেয়ার, তো যার কারণে ওনারটা স্বীকৃতি পেয়েছে। এখনো ধারণা করা হয় যে ওইখানেও গেম মানে রাজনীতি ছিল, দুর্নীতি হইছে। দুর্নীতি এটাকে বলা যাবে না, রাজনীতি ছিল যে কারটা স্বীকৃতি পাবে। এখন ধরে নেন মনে করেন আমি একটা গবেষণার কাজ করলাম, রিসার্চ করলাম, আমার সাথে আরেকজন সেম কাজ করে বসলো, এখন জার্নালে গেল দুইটা, যারটা আগে পাবলিশ হবে তারটাই তো স্বীকৃত নাকি, পরেরটা কিন্তু সে কি খাবে, জালিয়াতিতে ধরা যাবে, তাই না? সে নকল করেছে।
কিন্তু কাছাকাছি সময় দুটো আবিষ্কার হয়েছিল, কিন্তু স্বীকৃতি পেয়েছে কারটা, নিউটনেরটা, যেহেতু উনি রয়্যাল একাডেমি অফ সায়েন্সের চেয়ার ছিলেন তখন। বাট লিবনিটজকে আমরা মানি, কারণ ক্যালকুলাসে আমরা যা ইউজ করি শুধু নিউটনের গুলোই ইউজ করি তা না, আমরা লিবনিটজের যে ফর্মুলাগুলো সেগুলো আমরা ইউজ করি। যেমন ডিডিএক্স অফ ওয়াই, আপনারা নিশ্চয়ই জানেন যে ডিডিএক্স অফ ওয়াই এবং এফ প্রাইম এক্স এর মধ্যে পার্থক্য নেই, তাই না? দুটো একই কথা, ঠিক কিনা? জি স্যার। f prime means first derivative of f of x, ddx of y মানে হচ্ছে y কে একবার ডিফারেন্সিয়েট করবেন উইথ রেসপেক্ট টু x। তাহলে এই ddx of y এই লেখাটা বলছেন নিউটন লিখতে, সিম্বল দিয়েছেন নিউটন, আর f prime of x যে লেখা সেটা বলছেন লিবনিটজ এভাবে লিখতে। তবে নিউটনের কিছু জায়গাতে ক্যালকুলাসে যেগুলো সীমাবদ্ধতা ছিল, যেগুলো লিবনিটজ খুব অনায়াসে করেছেন, যেখানে নিউটনের সীমাবদ্ধতা ছিল নিউটনের মধ্যে, কিন্তু লিবনিটজের মধ্যে সেটা ছিল না, উনি পেরেছেন। যেমন আপনাদের কিছু ফাংশন আছে যেগুলোকে আপনি যদি ডিফারেন্সিয়েট করতে থাকেন চলতেই থাকবে। কারণ আপনি x কে ডিফারেন্সিয়েট করলে 2x, তাকে আবার করলে 2, আরেকবার করলে 0 হয়ে যাবে, তাই না? কিন্তু যদি এরকম হয় একটা ফাংশন সেম মানে অন্য টাইপের ফাংশন, মনে করেন ত্রিকোণমিতিক একটা ফাংশন বা e টু দ্য পাওয়ার x স্কয়ার, তাকে আপনি n-তম বারও যেতে পারবেন না, বা এগুলাকে n-তম বার পর্যন্ত যাওয়া সম্ভব কিনা, বা y = sin inverse x, তাকে কিন্তু আপনি nth টাইম পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে পারবেন। এবং n এর ভ্যালু কেউ বলবে 1000, কেউ বলবে 1 লক্ষ, কেউ বলবে 1 কোটি, হতে পারে না n এর ভ্যালু। কিন্তু লিবনিটজ যেটা পেরেছেন, এই কাজটা করতে পেরেছেন যে আপনি কোনো একটা ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করতে থাকেন 2-3 বার ডিফারেন্সিয়েট করার পরেই আপনি প্রেডিক্ট করতে পারবেন যে nth টাইম ডিফারেন্সিয়েট করলে তার রেজাল্টটা কি আসবে। আবার ইউজার তার ইচ্ছা মতো, যদি আপনারা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, আপনাদের বললে আপনারা বুঝবেন, কারণ আপনি যখন একটা প্রোগ্রাম লিখেন, হ্যাঁ, প্রোগ্রাম লিখলে ইউজার তার ইচ্ছা মতো ভ্যালু বসাতে পারবে না। জি স্যার। ইনপুট ফর এক্সাম্পল আপনি যদি এরকম ফিক্সড করে দেন, তাহলে কিন্তু আপনি প্রোগ্রামার বলা যাবে না। আপনাদের তো আইসিটি ছিল উচ্চ মাধ্যমিক পর্যায়ে, যেমন আপনি যদি কোনো একটা লোপ এরকম, আমি এগুলো তো দুর্বল, আমি ম্যাথামেটিক্স এর লোক, ওগুলো আমার জানার বেশি কথা না। ফর এক্সাম্পল এরকম আপনি যদি বলেন 10i++, একটা লোপ, ফর লোপ যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি কিন্তু ফিক্সড করে দিচ্ছেন ইউজারকে যে আই কিন্তু সে 10-এর বেশি নিতে পারবে না, তাই না? কিন্তু আপনি যখন ইন জেনারেল একটা প্রোগ্রাম লিখবেন, তখন কিন্তু আপনি এখানে 10 দেওয়ার সুযোগ নেই, আপনাকে কি দিতে হবে? n, ইউজার ইচ্ছা মতো তার n চুজ করবে, তাই না? জি স্যার। nটা ইউজার তার ইচ্ছা মতো চুজ করবে, এবং রেজাল্ট কি আসা লাগবে? সঠিক আসা লাগবে। তো লিবনিটজ ক্যালকুলাসে কোন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে উনি এই কাজটাই করেছেন। উনি 2-3 বার ডিফারেন্সিয়েট করে এমন একটা ফর্মুলা নিয়ে আসছেন যে ফর্মুলার সাহায্যে nth টাইম পর্যন্ত ডিফারেন্সিয়েট করা সম্ভব, এবং এটাকে বলা হয় লিবনিটজ থিওরাম নামে আলাদা থিওরাম আছে, আমরা পরবর্তীতে করব। আপনারা উচ্চ মাধ্যমিকে করেছেন একটা, নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করেছেন আশা করি। এটাকে বাংলায় বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ, করেছেন? জি স্যার। সাকসেসিভ, পর্যায়ক্রমে আসলে তো সরি নো স্যার। কি বলেন, পর্যায়ক্রমিক অন্তরীকরণ করেন না আপনারা? আছে স্যার, ছিল স্যার এটা। আচ্ছা, যাক, না করলে সমস্যা নাই, যদি বাংলা লেখাটা উচিত না। পর্যায়ক্রমিক অন্তরীকরণ খুব কঠিন ওয়ার্ড, ঠিক আছে? পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো এখন এই সাকসেসিভটা লিবনিটজ ওইটাই করেছেন, যে সাকসেসিভ তো আমরা করতে জানি 1-2 বার পর্যন্ত করতে জানি, 3 বার। লিবনিটজ ওইখানে একটা থিওরি দিয়েছেন, ওই থিওরির সাহায্যে ওই সাকসেসিভের যে রেজাল্টটা পান আপনি, প্রমাণ, এরকম প্রমাণ ছিল, যারা করেছেন, যারা করেন না এটা অন্য হিসাব। যেন এরকম ফাংশন ছিল যে if y = sin inverse x, then prove that 1 - x², যদি আমার ভুল না হয় থাকে এটাই হওয়ার কথা, -xy1 = 0, এরকম প্রমাণ করেছেন যে এটা যদি হয় এটা প্রমাণ করো। এটাই হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, 2 বার করেছেন এটাকে, 2 বার ডিফারেন্সিয়েট করলে এই রেজাল্টটা আসে। লিবনিটজ থিওরি দিয়েছেন যে তার উপর যদি ওই থিওরিটা অ্যাপ্লাই করা হয়, তাহলে nth টাইম ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট কি হবে সেটা বের করা যায়। এটা হচ্ছে লিবনিটজের মানে দক্ষতা, উনি পেরেছেন। এরকম ম্যাথামেটিক্সে এরকম অনেক জিনিয়াস ছিলেন যারা মানে যাদের মানে ওনার এতটা জিনিয়াস ছিলেন যেটা আনবিলিভেবল। যেমন আপনার নিশ্চয়ই গাউসের নাম শুনেছেন কি? গাউস, ইয়েস স্যার। গাউস
ফিজিক্সে ওনার লো ছিল একটা গাউস আচ্ছা ফিজিক্সে হ্যাঁ স্যার ছিল, গাউস ফিজিক্সে ওনার লো ছিল। ফিজিক্স ছাড়াও ম্যাথামেটিক্সে গাউসিয়ান ম্যাথামেটিক্স নামে আলাদা একটা ট্র্যাক আছে, গাউসিয়ান ম্যাথামেটিক্স, জি স্যার ঠিক আছে? ম্যাথামেটিক্স তো এখন আমি আশা হয়তো আপনারা অনেকে জানতে পারেন, যেমন এই সূত্রটা তো সবাই জানেন কম বেশি, And time. এটা তো জানেন না Yes, sir. সূত্রটা? Yes, sir. জি স্যার যে n ন্যাচারাল নাম্বার গুলোকে যদি আপনি অ্যাড করেন তাহলে রেজাল্ট এটা আসবে n * n + 1 / 2। এটা আবিষ্কার করেছেন গাউস, গাউস। তবে আপনারা পড়েছেন নিশ্চয়ই এটা ক্লাস 9 এ বা 8 এ, এখন কিছুটা আছে হয়তোবা, বাট আমাদের সময় এটা ক্লাস 9 এ ছিল। ধারার যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে ছিল 9 ছিল 9 এ। কিন্তু এখনকার 8 এর বই আমি দেখতে পাচ্ছি এই অঙ্কগুলা কিছুটা আছে ক্লাস 8 এর বই। আমার ওই হাতি যেহেতু চিনেন, মানে ভাইয়ের মেয়ে আমার বাসায় থাকে, এখানে স্কুল এখানেই ভর্তি করাইছে সিলেটে। তো ওর বই, ওকে তো আমি ম্যাথ পড়াই, তোকে ম্যাথ করতে আমি দেখলাম এই এগুলো আছে ওদের বইয়ে। এখন এই গাউস এটা আবিষ্কার করেছেন, দেখেন আপনি আমি বলেছি কি 8 9 এ বা এরকম, উনি আবিষ্কার করেছেন যখন উনি ক্লাস 2 তে পড়েন, স্ট্যান্ডার্ড 2 তে যখন, তখন উনি এটা আবিষ্কার করেছেন এই ফর্মুলা। মানে উনি ওনার ম্যাথামেটিক্স শিক্ষককে এত বিরক্ত করতেন ক্লাসে যে মানে ম্যাথামেটিক্স টিচার পাগল প্রায় এরকম অবস্থা আর কি, মানে খুব প্রশ্ন করতেন। একবার প্রশ্নে বিরক্ত হয়ে গাউসকে বললেন যে ঠিক আছে তুমি একটা কাজ করো, 1 থেকে 100 পর্যন্ত যোগ করো, 2 মিনিটের মধ্যে তুমি আমাকে আনসার বলবো। 1 থেকে 100 পর্যন্ত যোগ করে 2 মিনিটের মধ্যে আনসার বলতে হবে। তাহলে আমি আপনি কি করতাম? বললে যোগ করতে লাগে 1 এ 1 2 3 4 এরকম লিখতাম না? জি স্যার কিন্তু গাউস উইদিন 20 সেকেন্ড উনি বলছেন আনসারটা হবে 5050। তখন ওই শিক্ষক বললেন যে নিশ্চয়ই সে আগে করছে, হয়তো বা হতে পারে না, জি স্যার মুখস্থ তুমি এটা ইয়া করছো কিভাবে? তখন উনি যে লজিকটা দিলেন সেই লজিকটা হয়ে গেছে এই ফর্মুলা। উনি এটা এখানে একটা অ্যালগরিদম ইউজ করেছেন। যেমন এটাকে চাইলে আমরা এরকম লিখতে পারবো নিশ্চয়ই 1 থেকে 100 পর্যন্ত Yes, sir. দেখা যাবে না? Yes, sir. তাহলে দেখেন তো এই 1 এবং 100 অ্যাড করলে কি হয়? 101 2 এবং 99 অ্যাড করলে কি হয়? same result 340 98 101 same 497 101। তাহলে এরকম 101 কয়টা আছে তাহলে? 50টা না? প্রতি 2 টাইমে 101 হয়, তাহলে এরকম 50টা 101 আছে কিনা? জি স্যার yes sir উনি জাস্ট করেছেন এই 101 * 50 মাল্টিপ্লাই করেছেন, আর কিছুই না। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা আসলো কিভাবে? যে 101 কি এরকম 100 + 1 লেখা যায়? আর এই 50 মানে কি 100/2 না? তাহলে দেখেন তো n তম সংখ্যাটা n * n + 1/2 আসে কিনা ফর্মুলা? জি Yes, স্যার sir. উনি এই জন্য ম্যাথমেটিশিয়ান হয়েছিলেন, নাম করার পর তৃতীয় যশা ম্যাথমেটিশিয়ান হয়েছিলেন। আমি কোন কথাটা বলতে গিয়ে জানি কথাগুলো আসলো, লিবনিটজ এবং নিউটনের কথা বলতে গিয়ে। তো ওনারা কিন্তু যে ফর্মুলাগুলা এরকম না যে ফর্মুলা আপনার sin x কে ডিফারেন্সিয়েট করলে cos হবে, cos কে করলে মাইনাস, উনারা এই ফর্মুলা দেন নাই। ওনারা ফর্মুলা দিয়েছেন জাস্ট ওইটাই আমি যেটা লিখেছিলাম শুরুতেই, যে dy dx limit x tends to 0 f of x plus h minus f of x divided by h। ওনারা শুধু ফর্মুলা দিয়েছিলেন ওইটা। আমরা পরবর্তীতে আমাদের স্বার্থে যে ওইটাকে করলে কি আসে, sin x থেকে করলে কি আসে, cos থেকে করলে কি আসে, এগুলো আমরা ফর্মুলা বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমরা বানিয়ে নিয়েছি, কিন্তু ফর্মুলা দিয়েছেন একটা, ddx of y equals to limit x tends to 0 f of x plus h minus f of x divided by h। এরকম কিছু ফান্ডামেন্টাল ফর্মুলা ওনারা দিয়েছেন, আমরা পরবর্তীটা করেছি। এবং ওনাই স্যার নিউটন উনি ওনার স্বার্থেই, কারণ উনি ফিজিক্সের থিওরি গুলাকে যখন এস্টাবলিশ করতে পারছিলেন না, তখন ওনার ম্যাথামেটিক্স দরকার ছিল। কারণ শুধু থিওরি দিয়ে তো একজন মানুষ বিলিভ করবেন আপনার কথা, ম্যাথামেটিক্যালি যদি সেটা প্রুফ না হয়। যেমন আমাদের ম্যাথামেটিক্স এরকম অনেক থিওরি আছে যেগুলা লজিক্যালি ট্রু ছিল, কিন্তু ম্যাথামেটিক্সে ট্রু হওয়ার পরে মানুষ বিলিভ করা শুরু করেছে। যেমন একটা থিওরি ছিল, the population does not
ওইটা কি মানে জিনিসটা বাংলাতে যদি বলি এরকম যে জনসংখ্যা কখনোই তার ধারণ ক্ষমতাকে অতিক্রম করবে না, মানে ধারণ ক্ষমতাকে কখনোই ক্রস করবে না। ধরে নেন সিলেটের যদি সর্বোচ্চ ধারণ ক্ষমতা, সিলেট সিটির যদি সিটি কর্পোরেশনের যদি সর্বোচ্চ ধারণ ক্ষমতা যদি হয় 20 লাখ ফর এক্সাম্পল, তাহলে এই 20 লাখ কখনোই ছাড়াবে না জনসংখ্যা। আজ থেকে 1000 বছর পরে হইলেও 20 লাখের বেশি হবে না। আর আপনার কাছে এটা কাল্পনিক মনে হতে পারে, স্যার এখন যদি 5 লাখ থাকে, 6 লাখ থাকে, আস্তে আস্তে তো জনসংখ্যা তো বাড়ছেই, তাই না? আফটার 100 ইয়ার্স এটা তো ক্রস করবে না। এটা লজিক্যালি আগে ট্রু ছিল, যেটা কখনোই ছাড়াবে না, বাট নাও দিস ইজ অলসো ম্যাথামেটিক্যালি ট্রু। আর লজিক্যালি ট্রুটা ছিল একটা কি, যেমন এখন একটা ভাইরাস চলে আসছে না, এরকম একটা কি জনসংখ্যা বেশি হয়ে গেলে কি হয়ে যেতে পারে, দুর্ভিক্ষ আসতে পারে, যে খাদ্য অভাব, ফুড ক্রাইসিস, কোন একটা ডিজিজ চলে আসতে পারে, তাই না? এরকম। তো এটা ম্যাথামেটিক্যালিও এখন ট্রু যে টি যদি ইনফিনিটি হয়, পপুলেশনের যে তার যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ওইটাই থাকবে। এরকম অনেক থিওরি আছে যেগুলো আগে ম্যাথামেটিক্যালি ট্রু ছিল না। এই থিওরিটা বলছিলাম স্যার, এই থিওরিটা বলছিলাম স্যার। এই থিওরি পড়ছিলেন? জি স্যার। আচ্ছা, এটা আপনারা আরো পড়বেন। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন করবেন থার্ড সেমিস্টারে, ওইখানে গ্রোথ রেটের প্রবলেম আছে অনেক, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন ওইখানেও আছে এই থিওরিগুলো, ঠিক আছে? তো মানে বাই লজিক অনেক কিছু ট্রু, কিন্তু বাট ম্যাথামেটিক্যালি ট্রু হলে মানুষ বিশ্বাস করে যে না এটা ঠিক আছে। তাহলে আচ্ছা যাক, এখন আপনার ডিফারেন্সিয়েশনের কিন্তু আমি নরমাল যে ডিফারেন্সিয়েশন ওগুলোতে যাচ্ছি না, মানে সাধারণভাবে যেগুলোকে ডিফারেন্সিয়েট করতে হয় সেগুলোকে যাচ্ছি না। যেমন আপনারা আশা করি এই ধরনের ফাংশন কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবেন মনে হয়। যদি এরকম প্রবলেম হয় যে ফাইন্ড dy dx or dx of y if x to the power a into y to the power b equals to x minus y to the power a plus b। এই ধরনের ফাংশন, এই ধরনের ইয়া থাকলে কি এখান থেকে আপনি ddx of y বের করতে পারবেন? এই ধরনের ইয়া থাকলে জাস্ট আমি একটা দেখাই আপনাদেরকে, আশা করি একটা দেখালেই হবে। এগুলো মানে সরাসরি উচ্চ মাধ্যমিক পর্যায়ে এরকম ছিল না, সরাসরি এই ধরনের প্রবলেম। স্যাম, হ্যাঁ এই ধরনের প্রবলেম কি করছেন ইন্টারমিডিয়েট? স্যার আমি আসলে ডিপ্লোমা করে আসছি তো, অনেক আগে ক্যালকুলাস করেছি। আচ্ছা তাহলে অন্যরা, ত্রিশার কি অবস্থা? ত্রিশা ম্যাডাম এই ধরনের প্রবলেম করছেন? স্যার ইউভি রিলেটেড ইয়ে ছিল, কিন্তু এরকম ডিরেক্ট ছিল না। আচ্ছা তাহলে দেখেন এই ধরনের যদি কোনো ফাংশন থাকে, মানে সহজ কথা হচ্ছে যদি x টু দ্য পাওয়ার n, যদি x টু দ্য পাওয়ার n টা করাটা সহজ, কিন্তু যদি এরকম হয় যে একটা ভেরিয়েবলের পাওয়ার যদি আরেকটা ভেরিয়েবল থাকে, বা তারা গুণ আকারে আছে, দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে সেক্ষেত্রে বোথ সাইডের ক্ষেত্রে যদি এরকম পাওয়ার যদি থাকে, তাহলে এই ধরনের প্রবলেম গুলাকে সলভ করার জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার লন হায়ার করা, যে বোথ সাইডে লন নিয়ে আসা, ঠিক আছে? তাহলে তাকে যদি আমরা সলভ করতে স্যার চাই, ছিল এগুলা। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন বোথ সাইডে যদি ওইটা ছিল আপনাদের এরকম ছিল মেবি, আমার যতটুকু মনে হচ্ছে এটা একটা ফাংশন করেছেন বা এরকম ছিল, তাই না? এই ধরনের এই ধরনের ফাংশন বাট এই ধরনের ইকুয়েশন টাইপের যে হুইচ ইকুয়ালস টু দিস এরকম ইয়া মনে ছিল না আমার যতটুকু মনে আছে। জাস্ট একটা দেখাই, তাহলে আশা করি যদি এই টাইপের প্রবলেম যদি চলেও আসে পারবেন, ঠিক আছে? তাহলে দেখেন এই ধরনের ফাংশনকে সলভ করতে গেলে, মানে এখান থেকে যদি ddx of y বের করতে চান, তাহলে উই হ্যাভ টু হায়ার লন। বোথ সাইডে আমরা জানি যে বোথ সাইডে সিমিলারটা মানা যায়, তাই না? লন, ট্রিগোনোমেট্রিক অপারেটর, এক্সপোনেনশিয়াল, বোথ সাইডে সিমিলার ইয়ে তো আনা যায় নাকি একটা ইকুয়েশন। তাহলে দেখেন এখানে যদি আমরা লন নিয়ে আসি, তাহলে এরকম নিশ্চয়ই লিখতে পারবো যে ln x to the power a y to the power b equals to ln x minus y to the power a plus b। লেখা যাবে না এরকম? বোথ সাইডে লন নিয়ে আসলাম, আবার আপনি লন কে অ্যাভয়েড করেন, আগের লাইনে ফিরতে পারবেন। এখন আপনারা এটা তো নিশ্চয়ই জানেন যে লন এ বি যে কথা, লন এ প্লাস লগ এ প্লাস লগ বি একই কথা। হ্যাঁ প্লাস জি স্যার। গুণ থাকলে যোগ হয়,
আর দেখেন আবার আপনারা বলতে পারেন স্যার এখানে লন আপনি লিখছেন লগ, লন ইজ নাথিং এলস, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ লগ, তবে যার বেস হচ্ছে ই ভিত্তিক লগকেই লন বলে, রাইট? মানে বেস থাকলেই তাকে লন বলা হয়, এবং তার একটা রিলেশন আছে মেবি, লন ইকুয়ালস টু 2 প্লাস 2.303 লগ সামথিং, ফিজিক্সে করার কথা, ওই হাফ টাইম, হাফ লাইফ টাইম Yes, sir. এখানে ছিল। আচ্ছা, তাহলে দেখেন এটাকে যদি আপনি সিম্পলি এ চিন্তা করেন, এটাকে যদি বি চিন্তা করেন, তাহলে লগ এ বি আকারে আছে, তাহলে এটাকে চাইলে এরকম লেখা যাবে কিনা, লন এক্স টু দ্য পাওয়ার এ প্লাস লন ওয়াই টু দ্য পাওয়ার বি, লেখা যাবে কি? গুণ থাকলেই প্লাস হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়, তাই না? লেখা যাবে স্যার। আর এখানে দেখেন আমরা জানি লনের ক্ষেত্রে পাওয়ারে যেটাই থাকুক পাওয়ার কোথায় চলে আসে, বলে সামনে চলে আসে, সামনে চলে আসে স্যার। তাহলে এটাকে এরকম লিখতে পারবো নিশ্চয়ই যে লন এক্স মাইনাস ওয়াই। আবার এখানেও দেখেন এরকম লেখা যাবে কিনা লেফট হ্যান্ড সাইডে যে a ln x লন plus এক্স b ln y, আর রাইট হ্যান্ড সাইডে যা আছে তা রেখে দিলাম a plus b into ln x minus y. We have to calculate ddx of y, তাই না? ddx of y. So if we differentiate this line with respect to x, the differentiating with respect to x, with respect to কে আমি একটা হয়তো একটা ফুল ফর্মে লিখছি, তবে আমরা এটাকে শর্টলি লিখি WRT, হ্যাঁ, with respect to x, এটাকে অনেক সময় শর্টলি W.R.T x, এটা ধরো বুঝেন, with respect to x। তাহলে দেখেন a হচ্ছে কনস্ট্যান্ট, এই যে ln x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি 1/x হয় না, 1/x প্লাস b কনস্ট্যান্ট, সে আছে কি ln y, বাট আমরা কিন্তু করছি কার রেসপেক্টে, x এর রেসপেক্টে, তাহলে আপনাকে 1/y dy dx। আপনাকে চিন্তা করতে হবে সে ln x হিসেবে আছে, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, x বলতে এখানে y, বাট সে তো x Y না, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে dy dx। dx। বুঝতে পেরেছেন কি লেফট হ্যান্ড সাইডের অংশটা? এবার সে রাইট হ্যান্ড সাইডে a প্লাস b হচ্ছে কনস্ট্যান্ট থাকুক সে, তাহলে সেও কি হিসেবে আছে, ln x হিসেবে আছে, তাই না? সেও আছে ln x হিসেবে, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x minus y। বাট সে তো x না, জি সে স্যার। তো x না, তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখেন x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 মাইনাস y কে ডিফারেন্সিয়েট করলে হয় ddx of y, রাইট? ইয়েস। বুঝতে পেরেছেন কি এই পর্যন্ত? জি স্যার। বুঝার কথা, এগুলো আছে মানে আগের অ্যাপ্লিকেশনই, নতুন কোনো কিছু হাই করছি না আর কি। এখন আমার টার্গেট যেহেতু dx of y বের করা, তাহলে আমাকে ddx of y কে লেফট হ্যান্ড সাইডে আনতে হবে। এটাকে একটু যোগ বিয়োগ করে নিই আমরা, সে a by x, আচ্ছা a by, ঠিক আছে, প্রথমে গুণ করে নিই তারপরে না হয় করব ddx of। এখন দেখেন তো এই যে a plus b by x minus y কি দুটোর সাথে গুণ আকারে আছে না, তাহলে আমরা এটাকে নিশ্চয়ই এরকম লিখতে পারবো a plus b by x minus y minus a plus b by x minus y into dy dx, লেখা যাবে এরকম? তাহলে ddx of y টাকে আমরা সব একদিকে নিয়ে আসি আর বাকিগুলোকে আরেকদিকে সরিয়ে নিই। তাহলে দেখেন সে অলরেডি এখানে আছে, আবার তাকে যদি এদিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি ddx of y কে, তাহলে এটা আছে মাইনাস এর প্লাস হয়ে যাবে না, এদিকে চলে আসবে, যে লাস্টের টার্মটা এই টার্মটা এদিকে আছে মাইনাস এর, লেফট হ্যান্ড সাইডে আসলে হয়ে যাবে প্লাস এর। Yes, sir. Yes, sir. আমরা কমন নিয়ে নিই, তাহলে b by y প্লাস x minus y a plus b, রাইট হ্যান্ড সাইডে আগে থেকে আছে a plus b x minus y মাইনাস, এটা ছিল এদিকে প্লাস, আর রাইট হ্যান্ড সাইডে চলে গিয়ে হয়ে যাবে মাইনাস। আপনি চাইলে এটাকে সিম্পলিফাই করে নিতে পারেন, করে নিলে ভালো, করতে পারেন, বাট করতে হবেই এমন কোনো কথা নেই। হ্যাঁ, করতে পারেন, করতে হবেই এমন কোনো কথা নেই। যেমন এটাকে যদি আমরা y into x minus y টা যদি আমরা এলসিএম নিয়ে নিই দুইটা থেকে, তাহলে bx minus by, এটা হচ্ছে ay plus by। আর রাইট হ্যান্ড সাইডেও যদি এরকম আপনি যদি লসাগু নেন x into x minus y, তাহলে ax plus bx minus ax plus ay।
ddx of y থাকুক ইনটু y ইনটু x মাইনাস y। উপরে দেখেন তো কি থাকে কাটাকাটি কি, যে by ক্যান্সেল, তাই না? by হুম। ক্যান্সেল, ky এবং এই দুইটা থেকে যদি আমরা একটা কাজ করি, এই দুইটা থেকে তাহলে থাকে কি bx প্লাস ay, তাই না? bx প্লাস ay। যদি আমরা y টা কমন নেওয়ার সুযোগ নেই, ধরো bx প্লাস ay, আর এখানে থাকে কি x ক্যান্সেল, bx প্লাস ay, x ইনটু x মাইনাস y। এখানে তো বোথ সাইডে যদি উপরে সেম জিনিস থাকে বাদ দেওয়া যায় তাকে, Yes, sir. বোথ সাইডে সিমিলার টার্ম আছে কিনা উপরে, এই যে bx প্লাস ay ক্যান্সেল, আবার এখানে Yes, x sir. মাইনাস y আছে ক্যান্সেল। Yes, sir. তাহলে দেখেন তো এটাকে সরাসরি এরকম লিখতে পারবো কিনা যে ddx of y equals to y by x, কারণ এই যে এতটুকু অংশ তো ক্যান্সেল হয়ে যায় না, যে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে এই y টা এদিকে আছে নিচে, রাইট হ্যান্ড সাইডে গেলে উপরে চলে যাবে, উপরে Yes, চলে sir. যাবে। সো দিস শুড বি দ্য আনসার। তবে কেউ যদি এখানে আনসার দিয়ে দেন কোনো আপত্তি নেই, যেহেতু প্রমাণ করতে বলা হচ্ছে না আপনাকে, কেউ যদি এখানে যে ddx of y সমান এই পুরো টার্মটা দ্বারা এটাকে পুরোটাকে ভাগ দেখে এখানে আনসার দিয়ে দেন তাহলে হবে, ঠিক আছে? আর যদি প্রমাণ করতে বলা হয় যে if x to the power a into y to the power b equals to x minus y to the power a plus b, then prove that dy dx equals to y by x, তাহলে আপনাকে এই পর্যন্ত করতে হবে। যদি প্রমাণ বলা হয় নাই, চাইলে এখানে এই যে এটা দ্বারা এটাকে ভাগ করে দিয়ে এখানে আনসার দিয়ে দিল, হয়ে যায়। বুঝতে পেরেছেন কি? স্যার এটা একটা শর্টকাট ফর্মুলা ছিল মেবি, মাইনাস উপরে হচ্ছে আপনার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আর বাই নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সেম আসে। মানে আমাদের এমসিকিউ এডমিশনে এমসিকিউর জন্য শর্টকাট করার জন্য আমরা এটা আমি এই যে এখানেই ম্যাডাম, ঠিক আছে আপনার চিন্তাটা ঠিক আছে, কিন্তু এই ফার্স্ট সেমিস্টারে আমার পড়াতে গেলে এই একটা ইয়েতে পড়ি, কারণ সবাই কেউ এডমিশন, যদিও এখন তো আপনারা এখনো প্রিপারেশন নিচ্ছেন, সমস্যাটা হয় কি যারা বিশেষ করে এডমিশন টেস্ট দিয়ে আসে ওরা অনেক কিছু শর্টকাট জানে। এখন দেখেন আসলে আমরা এটা হ্যাঁ, আমাদেরকে জানতে হবে শর্টকাট না, তার ব্যাকগ্রাউন্ড, যে এটা কিভাবে করতে হয়। আপনি একটা ফর্মুলা দাঁড় করাই নিতে পারেন যে এরকম হইতে পারে, কিন্তু আপনাকে তো মূল জিনিসটা জানতে হবে যে ওয়েটা কি, তাই না? যেমন আপনারা নিশ্চয়ই ফিজিক্সে এরকম শর্টকাটও শিখছেন, যে একটা সূত্র আছে না কিরকম, আমি যদি ভুলে গেছি, আছে কিনা একটা ফিজিক্সে জি স্যার, আছে স্যার। আচ্ছা স্যার লেন্সের এগুলো লেন্সের ক্ষেত্রে তো যদি আমি সবগুলো নাম মনে হয়, তার মানে কি ভি ইউ দুইটা জানতে হয়, কিন্তু আমরা একটা শর্টকাট সূত্র জানি যে কয়টার মান দেওয়া আছে ডাজন্ট ম্যাটার, যদি একটাও থাকে তাকে ইনভার্স করে দিলে পাওয়ার পাওয়া যাবে। এরকম অনেক শর্টকাট সূত্র আছে। আপনি এই অঙ্ক দিয়ে এই সূত্র দিয়ে অঙ্ক করলে হবে না, ওটা হচ্ছে আপনি কম সময়ের মধ্যে আপনি কিভাবে আনসার করবেন, আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড জানতে হবে, ঠিক আছে? এরকম অনেক সূত্র আছে শর্টকাটে করা যায়, মুখে মুখে হিসাব করে দেওয়া। তো এখন এই টাইপের যদি প্রবলেম, আমি জাস্ট কিছু প্রবলেম লিখে দিচ্ছি, আপনারা একটু চেষ্টা করেন বাসাতে, হ্যাঁ চেষ্টা করবেন। ফাইন্ড ddx of y if question 1 x to the power y into y to the power x equals to 1, প্রবলেম হচ্ছে এই তিনটা প্রবলেম একটু চেষ্টা করে দেন, আমি বলতেছি না করে দিতেই হবে, চেষ্টা করবেন, যদি কোথাও আটকান আমি তো আছি, ঠিক আছে? একটু বাসায় একটু চেষ্টা করবেন এই তিনটা প্রবলেম, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে ডিসকাস পরবর্তী ক্লাসে করতে পারবেন। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন নিশ্চয়ই, দিয়েছেন বলতে অনেক বেশি দিয়েছেন, 43 অ্যাটেন্ডেন্স আমার কাছে আসছে, কিন্তু ক্লাস করছে এখন 38 জন। অনেকটা চলে গেছে স্যার, নেটওয়ার্ক ইস্যু মনে হয়। আজকে কি আমার ক্লাস করতে কোনো সমস্যা হয়েছে? না স্যার, এখনো তো না। আজকে ঠিক আছে। আমি আমার কোম্পানি চেঞ্জ করে দিয়েছি, মানে যে কোম্পানির আগে কোম্পানি বলতে
আগে কোনটা ছিল স্যার? আমার এটা লোকাল একটা লোকাল আগে ছিল ডাইন নেট, চিনবেন না এগুলো, এগুলো লোকাল মদিনা মার্কেট অঞ্চলে একটা ছিল, মদিনা মার্কেট, আখালিয়া, এই পাশ ভার্সিটির আশেপাশটা। আর এখন নিচ্ছি হচ্ছে সোলবিডি। টলবিডি অনেক ভালো স্যার। সোলবিডি, হ্যাঁ সোলবিডির ওই যে 20 Mbps যেটা প্যাকেজটা, সেটা আমি নিচ্ছি। তো আশা করি ক্লাসে প্রশ্ন নেই, যদি থাকে করতে পারেন। আজকের ক্লাসে কি প্রশ্ন আছে? হ্যাঁ তৃষা ম্যাডাম বলেন, শুনতে পাচ্ছি না। গ্রাফ আঁকার জন্য বলছিলেন। কোনটা? ও গ্রাফ আঁকার জন্য ট্রাই করছিলেন? হ্যাঁ স্যার, এটা ট্রাই করছিলাম, যদি একটু দেখতেন ঠিক আছে কিনা। কিভাবে দেখবো বলেন, একটু দেখান। ও আচ্ছা, জাস্ট একটু আমি একটু লাইনে থাকেন ম্যাডাম, এটা শেয়ার করে দিবি একটু। পেয়েছে, এটাকে আবার হোল স্কয়ার হিসেব করেছে, এক্সেল, ও এক্সেল ভ্যালু বের করেছে, তাই তো? স্যার ওই হ্যাঁ করলেন, ওকে ফাইন। দেন গ্রাফ, হ্যাঁ ঠিক আছে, তো ওরকমই হবে। ঠিক আছে, তো ঠিক আছে ম্যাডাম, সবাই আপনারা ভালো থাকেন, ঠিক আছে? আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।